এবার ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার, হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি সাবেক মোসাদ কর্মকর্তার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পশ্চিমারা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি পুতিনের। এবার বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ, যা বলল রাশিয়া। এদিকে সাংবাদিকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। আরো জানিয়ে দিব, এবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 10 জন। এদিকে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া। এবার পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকীতে ট্রাম্পকে আমন্ত্রণ জানালো জাপান। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস করলো রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার, হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি সাবেক মোসাদ কর্মকর্তার। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে যে শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে নেতজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে। ইসরায়েলি চ্যানেল 14 এর উদ্ধৃতি দিয়ে রায় আল ইয়ুম সংবাদ সংস্থা আরো জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা নেতজারিম অক্ষ ত্যাগ করেছে, যেখানে গাজা শহর ও উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল। পার্স টুডের মতে, চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সৈন্যরা বলেছে যে তারা মনে করে যে 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বৃথা গেছে। ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার বিনিময়ে ইহুদি আরবেল সহ 6 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নেতজারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে পশ্চিমারা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি পুতিনের। পশ্চিমারা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, পশ্চিমা সহায়তা বন্ধ হয়ে গেলে 2 মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সেনারা। এদিন রুশ অধিকৃত খার্কিভের একটি অঞ্চল দখলে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া কুরস্ক অঞ্চলে ইউক্রেন 250-র বেশি সেনা হারিয়েছে বলেও দাবি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। একই দিন কুরস্ক অঞ্চলেই রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে ইউক্রেনের সেনারা। এর মধ্যেই পশ্চিমারা যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে দেয় তাহলে 2 মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এবার বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ, যা বলল রাশিয়া। জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন রক্ষণশীল আমেরিকান পণ্ডিত এবং সাংবাদিক টাকার কার্লসন। স্থানীয় সময় সোমবার এই অভিযোগ করেন তিনি। খবর পলিটিকোর ফক্স নিউজের সাবেক উপস্থাপক কার্লসের পডকাস্ট দ্য টাকার কার্লসন শো এর সর্বশেষ পর্বে দাবি করেন বাইডেন প্রশাসন এটি করেছিল, তারা পুতিনকে হত্যা করার চেষ্টা করেছিল। তিনি আরো বলেন, এটি পাগলামি, এটি বিভ্রান্তিকর যে কেউ এমন কিছু ভাববে। তাহলে তারা কেন ছিল? কারণ বিশৃঙ্খলা ছিল তাদের নিজেদেরকে রক্ষা করার ঢাল। যদিও বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের এই বিস্ফোরক দাবির সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেননি কার্লসন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার বিশেষ বাহিনীগুলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করছে। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টা নিয়ে কার্লসনের দাবির বিষয়ে পেসকভ বলেন, রাশিয়ান স্পেশাল সার্ভিসগুলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রমাগত সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এবং অবশ্যই প্রেসিডেন্ট সহ যারা রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সূত্র পলিটিকো ও তাস নিউজের। এদিকে সাংবাদিকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতিমালা বিষয়ক ডিজিটাল আইন সংশোধনের প্রতিবাদে পাকিস্তান জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। মঙ্গলবার দেশটির বিভিন্ন জায়গায় রাজপথে নামেন শত শত সাংবাদিক। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। ঘটে ধরপাকড়ের ঘটনাও। সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ালে 20 লাখ রুপি জরিমানা কিংবা 3 বছরের কারাদণ্ড পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাবিত এই আইন নাড়িয়ে দিয়েছে দেশটির গণমাধ্যমকে। গত সপ্তাহে পাকিস্তানের ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন 2016-তে নতুন কিছু সংশোধনীর প্রস্তাব উত্থাপন করা হয়। সিনেটে পাশ হওয়া এই প্রস্তাব আইনে পরিণত হতে এখন শুধু প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষা। তবে এই আইনের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের গণমাধ্যম কর্মীরা। তারা বলছেন, নতুন এই আইন পাশ হলে তা দেশটির গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য ব্যবহার করা হতে পারে। প্রস্তাব প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদ, করাচি এবং লাহোরে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের কর্মীরা সমাবেশ বিক্ষোভ নামেন। পুলিশ বাধা উপেক্ষা করে চেষ্টা করেন কাঁটাতারের বেড়া সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার। তবে এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হন তারা। স্থানীয় সাংবাদিকরা বলছেন, সরকারের জারি করা এই নতুন আইনের মাধ্যমে সাধারণ মানুষের বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 10 জন। গাজায় যুদ্ধবিরতির পর অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বুধবারের বিমান হামলায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তর অঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন, এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বুধবার এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের কথা বলার কয়েকদিন পরে এই সিদ্ধান্তের কথা জানালেন কিম। পিয়ংইয়ং এর সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং 2025 সালে হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর। কিম আরো বলেছেন, দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, কিম শনিবার সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন। প্রসঙ্গত, গত 20 জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা। এর আগে পিয়ংইয়ং বলেছে যে আত্মরক্ষা এবং ওয়াশিংটনের শত্রুতা মোকাবেলার জন্য অস্ত্রগুলো প্রয়োজনীয়। এবার পারমাণবিক বোমা হামলার 80তম বার্ষিকীতে ট্রাম্পকে আমন্ত্রণ জানালো জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার 80তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দুই শহরের মেয়র। বুধবার সংশ্লিষ্টদের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছেন। এক যৌথ চিঠিতে দুই মেয়র ট্রাম্পকে বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের কথা সরাসরি শোনার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্রের অমানবিকতা সম্পর্কে ট্রাম্পকে বোধগম্যতা আরো গভীর করার আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আমাদের আন্তরিক আশা আপনি পারমাণবিক নির্ভরতার ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তি ও স্থায়ী বিশ্ব শান্তি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব গ্রহণ করবেন।
1945 সালে 6 এবং 9 আগস্ট জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর জাপান আত্মসমর্পণ করে। বোমা হামলায় হিরোশিমা প্রায় 1,40,000 মানুষ এবং নাগাসাকিতে প্রায় 74,000 মানুষ মারা যায়। অনেকেই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন, তবে পরে তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যান। মার্কিনীরা কখনো এই বোমা হামলার জন্য ক্ষমা চায়নি। এদিকে এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস করল রাশিয়া। ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, রাতে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় থেকে বলা হয়, গত রাতে ইউক্রেনের মানুষবিহীন মোট 104টি আকাশযান অনুপ্রবেশ করেছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। ইউক্রেনের বেশিরভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রায়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমোলেনস্ক, টার, বেলগরদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়। বেলগরদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতে আকাশে হামলার সাইরেন বেজে উঠেছে। প্রায় 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধে প্রায় প্রতিদিন দুই দেশ পরস্পরের অঞ্চলে ড্রোন হামলা করছে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে বেসামরিক অঞ্চল এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ড্রোন হামলা আটকাতে উভয় দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রেখেছে।